হ্যাঁ, মূর্ছনা আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালীর কিন্তু সদর উপজেলায় আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু ট্যাংরাখালী গ্রামে। এই গ্রামে কিন্তু আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু বিধ্বস্ত হয়েছে এই গ্রামটি। আসলে আপনি আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি কিন্তু আসলে ভেঙে কিন্তু পানি প্রবেশ করে, প্রায় 3টি গ্রাম কিন্তু এই এলাকায় প্লাবিত হয়েছে। ফলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা যেমনি বিঘ্নিত হয়েছে, গাছপালা পড়ে কিন্তু টানা 3 দিন কিন্তু আসলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পটুয়াখালী জেলার 8টি উপজেলা। এই উপজেলায় কিন্তু আসলে 3 দিন পর্যন্ত কোনো বিদ্যুৎ ব্যবস্থা নেই। ফলে কিন্তু ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের সাথে মানুষের যে যোগাযোগ করবে, যে সমস্যাগুলো মানুষের সাথে শেয়ার করবে, সে শেয়ার করার কিন্তু সুযোগটা তারা পাচ্ছে না। কারণ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার, নেটওয়ার্ক না থাকায়, মোবাইল নেটওয়ার্ক এবং মোবাইলের চার্জ না থাকায় কিন্তু আসলে তারা নেটওয়ার্কে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে যেমনি সমস্যা হচ্ছে, তেমনি কিন্তু মানুষ কোনোভাবেই কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু যোগাযোগের কোনো উপায় না থাকায় কিন্তু আসলে মানুষ বিভিন্ন ওয়েতে, বিভিন্ন মাধ্যমে কিন্তু মানুষ যোগাযোগ তৈরি করার চেষ্টা করছে। ওপারে কিন্তু বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছি, তারা কিন্তু এপারে আসার চেষ্টা করতেছেন। আসলে তারা এপারে যে কিভাবে আসবেন সে কিন্তু উপায় পাচ্ছেন না। ফলে কিন্তু পটুয়াখালীর যে একটা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে একটা বিধ্বস্ত অবস্থা, সে অবস্থা কিন্তু বিরাজ করছে। এছাড়া আমি কিন্তু কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে। আসলে তারা জানিয়েছে জেলায় ব্যাপক হারে ক্ষতি হয়েছে। আসলে ক্ষতির পরিমাণটা তারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বলতে পারছে না। হয়তো 2-1 দিন গেলে তারা সঠিক হিসাব বা কত টাকার কি পরিমাণ অর্থের যে ক্ষতি হয়েছে সেটা বলতে পারবে। এছাড়া মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছে জেলায় প্রায় 3000-এর উপরে যে মাছের ঘের, সেই মাছের ঘের কিন্তু পানি তলিয়ে তাদের ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে। মূর্ছনা, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা যাব বাগেরহাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, একটু জানাবেন, যেহেতু জোয়ারের পানিতে নির্মাঞ্চল একেবারে প্লাবিত হয়ে আছে, তো পানিবন্দী মানুষদের কি পরিস্থিতি? উপকূলের মানুষদের সবসময় কিন্তু দুর্যোগ মোকাবেলা করেই তাদের বাঁচতে হয়। শুধু এই রিবেল বা ইয়াস অথবা আমপান বা সিডর নয়, প্রায় প্রতিনিয়ত দুর্যোগ মোকাবেলা করতে হয়। এক সময় 1 বছর 2 বছর পর বড় দুর্যোগ আসত, কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন কারণে, জলবায়ু পরিবর্তনের পরিবর্তনের কারণের জন্য কিন্তু প্রতি বছর 1-2 বার কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ আসে। সেক্ষেত্রে আমি দেখেছি যে বাগেরহাটের মোগলার কুসুম নদীর তীরে যারা ছিল, তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল, মানুষের জানমাল এখনো পর্যন্ত গিয়েছে কিনা বা কেউ মারা গিয়েছে কিনা, আমরা সে খবর কিন্তু এখনো আমাদের নলেজে নেই বা আমরা সেটা পাইনি। যদিও কিন্তু সুন্দরবন আমাদের রক্ষা করার জন্য, সুন্দরবন মায়ের মতো, সুন্দরবন রক্ষার জন্য কিন্তু অনেকেই জানমালের অনেকটাই বেঁচে গেছে। সেক্ষেত্রে দুবলা কটকাতে সেখানে আমরা দেখেছি হরিণ মারা গিয়েছে, সেখানে কটকার যে পল্টন সেটা ছিঁড়ে গিয়েছে। আর এখন যেটা বলেছেন আপনি, যে আমি যদি বলি যে বাগেরহাট সদরের গোটাপাড়া, বেমর্দা, মোড়লগঞ্জ, শরণখোলা, বিভিন্ন নিম্নাঞ্চল, বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙে, মংলার রিং বেড়িবাঁধ ভেঙে কিন্তু মানুষ প্লাবিত হয়েছে। ঘরবাড়ি কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। অনেকে এখনো দুর্বিষহ জীবনযাপন করছে। আসলে অনেকে রাত্রে এবং সকালে কিন্তু এখনো খেতে পারেনি, অনেকের বাড়িতে রান্না হয়নি। সেক্ষেত্রে আমরা খোঁজ নিয়েছি যে তারা আসলে অনেক কষ্টে জীবনযাপন করছে। দুর্যোগের পরে, শুধু দুর্যোগের সময় না, দুর্যোগের পরেও কিন্তু তাদের অনেক কষ্ট হয়। এই সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু তা থাকতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক কষ্টে জীবনযাপন করছে। প্রয়োজনীয় সহযোগিতা পেলেও সেটা প্রয়োজনের তুলনায় কিন্তু অতি কম। তো সেক্ষেত্রে এই পশুর নদী তীরে, বিশেষ করে এখানে যারা আছে, তাদের বাড়িঘরে কিন্তু পানি উঠে গেছে। অনেকে রান্না করতে পারছে না, খেতে পারছে না, এবং অনেকের ঘরবাড়ি কিন্তু বাতাসে উড়ে গেছে। যেখানে জোয়ারের পানি বেড়ে গিয়েছিল, পশু নদীর তীরে যারা ছিল, তাদের ঘরবাড়ি অনেকেই ঘরে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে সাতক্ষীরার উপকূলের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমিনা বিলকিস ময়না। ময়না, মূর্ছনা, আসলে নতুন সূর্য উঠেছে এবং আশা শুনি শ্যামনগর উপকূলের মানুষ তারা আশা জাগাচ্ছে মনে যে যদিও 2 দিন ধরে টানা ঝড় এবং প্রবল বৃষ্টি হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘের, এই ঘের কিন্তু অতিবৃষ্টির ফলে একেবারে একাকার হয়ে গিয়েছে। এ ঘের থেকে ও ঘের, কার কোন ঘের সেটি এখনো কিন্তু তারা বুঝতে পারছে না। এই সাতক্ষীরা উপকূলের মানুষ তারা হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কে ছিল যে 60-এর দশকের যে যে বেড়িবাঁধগুলো, সেই বেড়িবাঁধগুলো জরাজীর্ণ অবস্থায় এবং কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এই
বেড়িবাঁধগুলো যদি ভেঙে যেত তাহলে কিন্তু সারা গ্রাম প্লাবিত হয়ে যেত এবং ঘরবাড়ি, তাদের গবাদি পশু সব কিছু ক্ষতিগ্রস্ত হতো, মানুষ নিজেরাও ক্ষতিগ্রস্ত হতো এবং এই যে জলোচ্ছ্বাস হয়েছিল এই জলোচ্ছ্বাস যদি আরও বেশি হতো সেক্ষেত্রে কিন্তু মানুষ ভেসে যেত এবং মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারত। তো সেইটি ঘটেনি, এটি হচ্ছে একটি সুখের খবর। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও এটা সত্য যে আসলে বিদ্যুৎ 3 দিনের মতো, আজ 3 দিনের মতো বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। মানুষ তাদের স্বজনদের খোঁজ করতে পারছে না, খোঁজ পাচ্ছে না। এজন্য কিন্তু তারা খুব কষ্টে আছে, আতঙ্কিত আছে। যারা শ্যামনগর এবং আশাশুনি উপকূলের বাইরে বসবাস করে তারা কিন্তু স্বজনদের খোঁজ পাচ্ছে না এই বিদ্যুৎ বিচ্ছিন্নর কারণে। তো মূর্ছনা এই ছিল ক্ষতিগ্রস্ত সর্বশেষ। আমিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত দিচ্ছেন আবু জাফর সালে। যেহেতু বেড়িবাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে, তো বরগুনাবাসীর কি পরিস্থিতি এই মুহূর্তে? মূর্ছনা, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব কমলেও আসলে বরগুনার যে উপকূলের মানুষের দুর্ভোগ কমেনি। বরগুনার অন্তত 8টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে, বাড়িঘর বসতঘর সহ ফসলি জমি তলিয়ে গেছে। যেটি হচ্ছে যে দিন রাতে দুবার জোয়ার হয়। এই জোয়ারের সময় যে পানির যে উচ্চতা, সে পানি কিন্তু বাঁধ কোথাও কোথাও রিং বাঁধ উপচে পানি ভিতরে প্রবেশ করে এবং গতকালকে বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছে, যার ফলে কিন্তু যে বসতঘরের ভিতর বা অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করে, যার কারণে যে উপকূলের মানুষের সে দুর্ভোগটি আসলে কমেনি। এবং পাশাপাশি আমি খোঁজ নিয়েছি বিভিন্ন একেবারে নিম্ন অঞ্চলে, সেসব অঞ্চলের মানুষের কিন্তু আসলে যে রান্না করার মতো সেই ব্যবস্থাটি নেই, কারণ যে ঘরের ভিতরে পানি ঢুকে যাওয়ায় সেখানে কিন্তু চুলো সে রান্না করার অবস্থাটিও নেই। আর জেলা প্রশাসন যে প্রাথমিকভাবে একটি হিসাব দিয়েছে, প্রায় যে 2000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং 2 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই রিমালের আঘাতে। তো আসলে যেটি হচ্ছে যে আজকেও কিন্তু একটু পরে জোয়ার হবে, এই মুহূর্তে যদিও ভাটা আছে, একটু পরে কিন্তু জোয়ার হবে 10টা থেকে 11টার দিকে। সেই জোয়ারের পানিতে কিন্তু আজকেও আবার প্লাবিত হবে। তবে এই ভাঙ্গন কবলিত এলাকার মানুষের অবস্থাটা কি হবে সেটি হয়তো আরো 2-1 দিন এই দুর্ভোগ পোহাতে হবে। এই ছিল। সালে, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সেখানকার সবশেষ কি পরিস্থিতি।